বন্ধুরা, আজকের মুভিতে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে কিভাবে রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা লুট হয়ে যাই। এর পাশাপাশি আপনারা বুঝতে পারবেন ছিনতাই, জুয়া এবং এই ধরনের অপারেশনগুলো কিভাবে চালানো হয়। গল্পটিতে বেশ কিছু মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক্স রয়েছে যা আপনাকে ভাবতে বাধ্য করতে, এবং সাথে থাকছে দারুণ কিছু টুইস্ট। তো চলুন এই সাইকোলজির খেলায় হারিয়ে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা নিকি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে একটি 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই এক নারী তার কাছে আসে। তার নাম জেস। জেস তাকে কিছুক্ষণের জন্য তার বয়ফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেয়, কারণ এক ব্যক্তি খারাপ উদ্দেশ্যে নিয়ে তার দিকে তাকাচ্ছে এবং তাকে অনুসরণ করছে। এ কথা শুনে নিকি রাজি হয়ে যায়। আসলে জেসের পরিকল্পনা ছিল নিকিকে লুট করার। এরপর তারা একটি রুমে যায় এবং ঘনিষ্ঠ হয়। ঠিক তখনই মেয়েটির স্বামী হুট করে ভেতরে ঢুকে পড়ে। তাদের এই অবস্থায় দেখে সে নিকির দিকে বন্দুক তাক করে। বন্দুক দেখে নিকি বলে, চালাও গুলি। তখনই জেস বলে যে তারা ধরা পড়ে গেছে, তাদের প্ল্যান ব্যর্থ হয়েছে। নিকি তখন প্রকাশ করে যে সে শুরু থেকেই তাদের পরিকল্পনা জানত। তাকে লুট করার জন্যই তারা এই পুরো নাটকটি সাজিয়েছিল। নিকি তাদের বলে, যদি চুরি করতেই হয় তবে সফল না হওয়া পর্যন্ত কাউকে বলা উচিত নয়। সফল না হওয়া পর্যন্ত মিথ্যা বলে যেতে হবে। আর এই নিকি কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল একজন নামকরা প্রতারক, কন আর্টিস্ট। অন্যদিকে জেস ছিল ছিচকে চোর। সে মানুষের মানি ব্যাগ বা ছোটখাটো ব্রেসলেট, আংটি এসব চুরি করত। নিকি তাকে বলে, ভালো চোর হতে হলে তাকে অনেক কিছু শিখতে হবে। এরপরে নিকি জেসকে অনুসরণ করে। সে বুঝতে পারে জেসের মধ্যে কিছু প্রতিভা আছে। সে জেসকে শেখায় কিভাবে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তাদের সবকিছু চুরি করে নেওয়া যায়। এরপর সে জেসের সাথে প্র্যাকটিক্যালি বা হাতে কলমে সেটা করে দেখায়। জেসের সাথে কথা বলতে বলতেই সে জেসের সব কিছু চুরি করে নেয়। কারো কাছ থেকে কিছু চুরি করতে হলে প্রথমে তার মনোযোগ আকর্ষণ করতে হয়, আর যখন তাদের মনোযোগ সরে যায় তখনই জিনিসটি সরিয়ে ফেলতে হয়। কিছু সময় কেটে যায়, তাদের আবার দেখা হয়। জেস তার সাথে চুরি করার এবং একজন পেশাদার চোর হওয়ার অনুরোধ জানায়। প্রথমে নিকি তাকে সাথে নিতে রাজি ছিল না, কিন্তু অনেক অনুরোধের পর সে তাকে দলে নেয়। এরপর হর্স্ট নামের এক ব্যক্তির আগমন ঘটে। হর্স্ট ছিল নিকির দলের সদস্য। সে জেসকে দলে স্বাগত জানায়। তারপর তারা একটু ঠাট্টা তামাশা করে। চুরির জন্য নিকির বিশাল এক দল ছিল। এরপর তারা একটা মার্কেটের মতো এলাকায় যায়। এখানে তারা দলগতভাবে চুরি করবে। একজন চুরি করবে আর অন্যজন জিনিসপত্র সরিয়ে নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা, যাচাই করার জন্য যে সে আসলে কতটা দক্ষ এবং তাদের দলে যোগ দেওয়ার যোগ্য কিনা। তখন দেখা যায় জেস তার কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে। মানুষকে বোকা বানানোর একটা খেলা ছিল তাদের। এসবই ছিল তাদের পরিকল্পনার অংশ। তাদের কাছে পেশাদার চোরেরা আছে। পরের দৃশ্যে দেখা যায় নিকি জেসের ওপর উচ্চস্বরে চিৎকার করছে। আসলে এটাও তাদের চুরির পরিকল্পনারই অংশ ছিল, আর জেস এই পরিকল্পনার কথা জানতও না। যখন নিকি জেসের ওপর চিৎকার শুরু করে তখন সেখানকার সবার মনোযোগ নিকির দিকে সরে যায়। এই সুযোগে নিকির দলের সদস্যরা তাদের ব্যাগ চুরি করে নেয়। নিকির কাজ ছিল মানুষের মনোযোগ ধরে রাখা, আর দলের কাজ ছিল জিনিসপত্র চুরি করা। এই শহরের সব হোটেল বা রেস্তোরাঁ চোরে ভর্তি ছিল। কেউ কেউ দলগতভাবে কাজ করত, আবার কেউ একাই। তারা মানুষের ক্রেডিট কার্ড চুরি করে 1 সেকেন্ডের মধ্যে সব ডেটা কপি করে নিত এবং মালিক টের পাওয়ার আগেই তা ফেরত রেখে দিত। এটিএমের মালিক যদি বুঝতে পারত তাদের কার্ড চুরি হয়েছে, তবে কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ব্লক করে দিত এবং তারা ওই এটিএম থেকে 1 পয়সাও পেত না। তারা আসল এটিএম মেশিনের ওপর নকল মেশিন বসিয়ে রাখত। এটাকে স্কিমার মেশিন বলা হয়। এই মেশিন মানুষের কার্ডের সব তথ্য কপি করে নিত। পরে তারা এই তথ্য ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলত। এরপর দেখা যায় জেস নিকির গোপন আস্তানায় গেছে, যেখানে চুরির পর তারা সব মালামাল রাখত। এই দলে মোট 30 জন লোক ছিল। পুলিশ তাদের কাউকে ধরলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে আনত। চুরির পর যা আয় হতো তা তারা ভাগ করে নিত। সেখানে একটি নেকলেস জেসের খুব পছন্দ হয়। নিকি তখন বলে, কোনো চোরাই মাল তাদের কাছে রাখা যাবে না। কোনো জিনিস রাখলে তারা ধরা পড়ে যাবে। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। পরের দৃশ্যে ফরহাদ ও জেস কোথাও বসে চুরির পরিকল্পনা করছে। তখন ফরহাদ হার্ট অ্যাটাকের ভান করে। এটা ছিল মানুষের মনোযোগ সরানোর একটা কৌশল। যখন ফরহাদ অভিনয় করে, জেস মানুষের সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সাথে সাথে সবার মনোযোগ সেখানে চলে যায়। সপ্তাহে যা চুরি হয়েছে, খরচ বাদে তাদের মোট $1.2 মিলিয়ন লাভ হয়েছে।
এ কথা শুনে সবাই খুব খুশি হয়। নিকি তাদের বলে যে তারা সবাই সময় মতো তাদের ভাগ পেয়ে যাবে। সেই রাতে তারা কিছুক্ষণ আনন্দ ফুর্তি করে। এরপর তারা যার যার পথে চলে যায়। পরদিন হর্স্ট নিকিকে সেই $1.2 মিলিয়ন দেয়। তারপর সে তাকে বলে এই টাকা দিয়ে যেন সে জুয়া না খেলে। এরপর নিকি ও জেস একটি ম্যাচ দেখতে যায়। আসলে তারা এখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা দেখছিল। বন্ধুরা, আপনাদের প্রিয় দল কোনটি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? জলদি কমেন্টে লিখে জানান। আমার দল তো আর্জেন্টিনা। যাই হোক, খেলা দেখার সময় তারা একটি গেম খেলার সিদ্ধান্ত নেয়। যে সঠিক অনুমান করতে পারবে সে জিতবে। নিকি একজনকে দেখিয়ে বলে সে বলটি ধরবে কিনা। যদি সে ধরে তবে নিকি হারবে, যদি না ধরে তবে নিকি জিতবে। তো লোকটি ক্যাচ ধরতে পারে না। এখানে নিকি জিতে যায়। এরপর তারা একটি মেয়েকে টার্গেট করে। এই মেয়েটি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাবে। কেউ একজন তার দিকে পেছন থেকে তাকাবে এবং তাদের বলতে হবে কতজন তাকিয়েছে। যদি তাদের মধ্যে কেউ সঠিক উত্তর দেয় বা কাছাকাছি থাকে তবে সে $10 জিতবে। একজন চীনী লোক কিছুক্ষণ ধরে তাদের লক্ষ্য করছিল। সেই চীনী লোকটি বলে সেও তাদের সাথে খেলতে চায়। এই চীনী লোকটির নাম লি ইউয়ান। নিকি রাজি হয়। নিকি বলে 3 জন মেয়েটির দিকে তাকাবে। মিস্টার লি বলেন 5 জন। জেস বলে 8 জন। মেয়েটি যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দেখা গেল 7 জন তার দিকে তাকিয়েছে। তাই জেস জিতে যায় কারণ সে সবচেয়ে কাছাকাছি উত্তর দিয়েছিল। তারা দুজনে হেরে যাওয়ার পর জেসকে $10 করে দেয়। এরপর তারা $1000 করে বাজি ধরে। জেস বলে সে এই খেলা সম্পর্কে কিছুই জানে না, তাই সে বাজি ধরবে না। নিকি বলে এই ম্যাচে শীঘ্রই একটি পেনাল্টি হবে, কিন্তু লি বলে পেনাল্টি হবে না। দেখা যায় লি এই বাজিতে হেরে যায়। সে নিকিকে $1000 দেয়। এরপর তারা $5000 বাজি ধরে। নিকি কিছুক্ষণ ভাবে খেলবে কিনা। তারপর সে খেলতে রাজি হয়, কারণ সে ইতিমধ্যেই $1000 জিতেছে। মানুষের লোভ মানুষকে ধ্বংস করে। এরপর সেই লোকটি বলে খেলোয়াড় বল ধরে দৌড়াবে কিন্তু ছুড়বে না। আর ঠিক সেটাই ঘটে। খেলোয়াড় বল ধরে দৌড়ায় কিন্তু ছোড়ে না। নিকি $5000 হেরে যায়। নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল। তখন লোকটি বলে চলুন সহজ একটা গেম খেলি। খেলোয়াড় গোল পোস্টে বল ছুড়বে। যদি গোল হয় তবে নিকি জিতবে। কিন্তু দেখা যায় নিকি এবারও জিততে পারে না এবং সে $10,000 হেরে যায়। নিকি যত হারে তার রাগ তত বাড়ে। এবার সে $50,000 বাজি ধরে। সে বলে খেলোয়াড় বল নিয়ে দৌড়াবে না কিন্তু কিক করবে। দেখা যায় এবারও সে হেরে যায়। খেলোয়াড় বল নিয়ে দৌড়ায় কিন্তু কিক করে না। জেস তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে আর জুয়া না খেলে, চলো এখান থেকে পালিয়ে যায়। কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। রাগ সামলাতে না পেরে সে আবার বাজি ধরতে শুরু করে। এরপর সে $1 মিলিয়ন বাজি ধরে। যার কার্ডের নম্বর বেশি হবে সে জিতবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। তার কার্ডের নম্বর কম আসে। নিকি এখন কি করবে বুঝতে পারছিল না। তার কাছে যা টাকা ছিল সব সে হেরে গেছে। এরপর সে আবার রেগে যায় এবং আরো $2 মিলিয়ন বাজি ধরে। শর্ত হলো লি মাঠের যে কোনো একজন খেলোয়াড়ের জার্সি নম্বর মনে মনে ধরবে। এরপর নিকি সেই নম্বরটি নিজে বলবে। খেলাটিকে আরো আকর্ষণীয় করতে সে বলে নিকি নম্বর বলবে না, জেস নম্বর বলবে। একথা শুনে লি ভাবে সে খুব সহজেই জিততে পারবে। তাই সে বাইনোকিউলার ব্যবহার করে মাঠের একজন খেলোয়াড়কে বেছে নেয়। আর নিকি জেসকে বলে তার মনে যে নম্বরই আসুক না কেন সে যেন শুধু সেই নম্বরটি বলে দেয়। বন্ধুরা, এখন পর্যন্ত ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। জেস তখন বলে সে পারবে না, সে ভয় পাচ্ছে। নিকি তাকে শান্ত করে এবং বলে তার মন যা বলে তাই বলতে। এরপর জেস মাঠের একজন খেলোয়াড়কে বেছে নেয়। তারপর সে 55 নম্বরটি বলে। সে এই নম্বরটি বলার সাথে সাথে লি বলে সে সঠিক বলেছে। তারা এই বাজিতে জিতে যায়। তারা $4 মিলিয়ন জিতে নেয়। নিকি যা হেরেছিল তার চেয়ে 3 গুণ বেশি টাকা জিতে নেয়। এরপর তারা টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। এই লোকটি একজন ব্যবসায়ী। কেউ যদি তার সামনে এমন অদ্ভুত খেলা খেলে তবে সেও এভাবে লাখ লাখ ডলার বাজি ধরে। আর নিকি মূলত তাকে লুট করতেই এখানে এসেছিল। মনে আছে তার বন্ধু বলেছিল টাকা দিয়ে জুয়া না খেলে। আসলে তাদের দলের সবাই মিলে এই পরিকল্পনা করেছিল, কিন্তু জেস এর কিছুই জানত না। সেখানে তার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আসল। যখন সে জানতে পারে যে এটা তাদের পরিকল্পনা ছিল সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে নিকিকে জিজ্ঞেস করে যদি সে সব টাকা হেরে যেত তবে কি হতো। নিকি বলে জেতা পর্যন্ত সে বাজি ধরেই যেত। এরপর তারা দুজন আলাদা হয়ে যায়। জেস এটার জন্য একদমই প্রস্তুত ছিল না। জেস ভেবেছিল তারা প্রেমে পড়েছে এবং একসাথে জীবন কাটাবে। সে আশা করেনি যে তারা এভাবে আলাদা হয়ে যাবে। নিকিও তাকে ভালোবাসে, কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে যায়। একসাথে থাকলে তারা ধরা পড়ে যেতে পারে। এরপর 3 বছর কেটে যায়। দেখা যায় এক রেসার তার কাছে আসে। এই রেসারের নাম গ্যারিগা।
সে একজন রেস চ্যাম্পিয়ন। তার কাছে এমন একটি ডিভাইস আছে যা গাড়ির পারফরম্যান্স বাড়িয়ে দেয়। এটি সহজেই অন্য গাড়িকে হারিয়ে এগিয়ে যেতে পারে এবং সে খুব সহজেই রেস জিততে পারে। গ্যারিগা নিকিকে বলে তার প্রতিদ্বন্দ্বী ম্যাকের জন্য এমন একটি ডিভাইস তৈরি করতে, যা প্রথমে অনেক গতি বাড়াবে কিন্তু পরে ধীর হয়ে যাবে, আর এটি একটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তৈরি করা হয়। গ্যারিগা এই রেস জিততে চায় এবং সে চায় তার প্রতিদ্বন্দ্বী হেরে যাক। এই কাজের জন্য সে নিকিকে $1 মিলিয়ন দিতে চায়। এজন্যই সে নিকিকে বেছে নিয়েছে। তার পেছনের বয়স্ক লোকটি নিকিকে পছন্দ করত না, সে সবসময় তাকে নজরে রাখত। এরপর তারা একটি পরিকল্পনা করে। আগামীকাল রাতের পার্টিতে গ্যারিগা নিকিকে অপমান করবে, এমনকি ধাক্কাধাক্কিও হবে, যাতে বোঝা যায় গ্যারিগা নিকির শত্রু। আর এইভাবে ম্যাক ও নিকি বন্ধু হতে পারে। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গ্যারিগা একটা চোর, মূলত ম্যাকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সে এসব করছিল। যখন সে গ্যারিগাকে মারতে যাচ্ছিল তখন সে জেসকে সেখানে দেখতে পায়। জেস এখন গ্যারিগার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর মদ্যপান করে এবং সত্যি সত্যি গ্যারিগাকে মারতে শুরু করে, কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়। সে ম্যাকের নজরে পড়ে এবং ম্যাক তাকে পার্টনার বানিয়ে নেয়। নিকি ম্যাককে বলে সে তার গাড়ির জন্য এমন একটি ডিভাইস তৈরি করে দেবে যা গাড়ির পারফরম্যান্স অনেক বাড়িয়ে দেবে। বিনিময়ে সে $3 মিলিয়ন নেবে। ম্যাক রাজি হয়ে যায়। একদিন নিকি জেসকে দেখা করতে ডাকে। সে জেসকে বলে যে সে এখনও তাকে ভালোবাসে এবং আগের মতো হতে চায়। জেস বলে আগে যা হয়েছে সব ভুলে যাও, আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি। সে গ্যারিগাকে ছাড়তে পারবে না। নিকি তখন জেসকে নিজের জীবনে ফিরিয়ে আনতে ফরহাদের সাহায্য নেয়। ফরহাদ তাকে একটি নেকলেস দেয়, সেই নেকলেসটি যা সে অনেক আগে পছন্দ করেছিল। সে বলে নিকি তোমাকে খুব ভালোবাসে। তারা আলাদা হওয়ার পর 2 বছর নিকি কিছুই করেনি, সে আগের চেয়ে অনেক বদলে গেছে। এই কথা শুনে জেস সিদ্ধান্ত নেয় সে নিকির জীবনে ফিরে আসবে। এরপর তারা গোপনে আবার দেখা করতে শুরু করে এবং এভাবে রোম্যান্স চালিয়ে যায়। তারা দুজনে সিদ্ধান্ত নেয় সেখান থেকে পালিয়ে যাবে। নিকি তখন বলে তার একটা কাজ বাকি আছে, কাজ শেষ করেই তারা পালাবে। এরপর নিকি একটি ডিভাইস তৈরি করে ম্যাককে দেয়, যা ম্যাকের খুব পছন্দ হয়। এটি তার গাড়ির পারফরম্যান্স অনেক বাড়িয়ে দেয়। ম্যাক খুশি হয়ে তাকে $3 মিলিয়ন দেয়। সে প্রত্যেক রেসারের কাছে ওটা প্রায় $3 মিলিয়ন বিক্রি করে। সে মোট $27 মিলিয়ন আয় করে। এরপর সে আর জেস পালাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গ্যারিগা তাদের ধরে ফেলে। নিকি যে ডিভাইসটি সবার কাছে বিক্রি করেছিল তা আসলে গ্যারিগারই ছিল। নিকি গ্যারিগার কম্পিউটার হ্যাক করে ডিভাইসের প্রোগ্রাম ফাইল নিয়ে নিয়েছিল, আর সেটাই সে সবার কাছে বিক্রি করেছে। গ্যারিগা তাকে জিজ্ঞেস করে সে কিভাবে কম্পিউটার হ্যাক করলো। তার কম্পিউটার প্রতি 5 মিনিটে অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন করে। তার কম্পিউটার হ্যাক করা এত সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ, তোমার কম্পিউটার হ্যাক করা এত সহজ নয়। আর সে জেসকে যে উপহার দিয়েছিল তার ভেতরে একটি চিপ ঢুকিয়ে দিয়েছিল। নিকি এটা করেছিল যাতে সে ওই নেকলেসটি তার রুমে নিয়ে যায়। ঠিক সেটাই ঘটে। জেস এই নেকলেসটি তার রুমে রাখে, কিন্তু জেসের কিছুই জানত না। ওই নেকলেসে চিপ থাকার কারণে নিকি সব তথ্য পেয়ে যায়। সে শুনতে পেত সে কি টাইপ করছে, পাসওয়ার্ড কি, এবং এমনকি কম্পিউটারের কম্পনও। আর এর সাহায্যে সে সব ডেটা চুরি করে। এরপরে কথা শুনে সেই বয়স্ক লোকটি তাকে গুলি করে। এটা দেখে গ্যারিগা ভয় পেয়ে যায়। সে বলে তুমি এটা করেছো, তুমিই সামলাও। তারপর সে ভয় পেয়ে চলে যায়। আসলে এই লোকটি নিকির বাবা, সে তাকে বাঁচানোর জন্যই গুলি করেছিল। আসলে সে তাকে মেরে ফেলেনি। গ্যারিগা একজন রেস চ্যাম্পিয়ন, তার অনেক টাকা। নিকি যা করেছে তার জন্য হয়তো তাকে যাবজ্জীবন জেলে থাকতে হতো, অথবা সেই লোক ভাড়া করে তাকে মেরে ফেলত। তাই সে নিজের ছেলেকে নিজেই গুলি করে এবং পরে তার চিকিৎসা করে সুস্থ করে তোলে। আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, মুভির কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন।